মুখে স্বাদ লেগে থাকার মতো রাজকীয় স্বাদের পায়েস রেসিপি আজকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পায়েস তো আমরা অনেকেই রান্না করতে পারি, কিন্তু কতটুকু দুধের ভিতরে কতটুকু চাল দিলে পায়েসটা পারফেক্ট হয় আজকের রেসিপিতে এটাই আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাফ কাপ চাল নিয়ে নিছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যতক্ষণ পর্যন্ত চাল থেকে পরিষ্কার পানি না বের হচ্ছে, এতক্ষণ পর্যন্ত চালটাকে কষলিয়ে তারপরে ধুয়ে নেব। ধোয়ার পরে 10 মিনিটের জন্য চালটাকে আমি ভিজিয়ে রাখবো, যেন চালটা নরম হয়ে যায়। চাল যদি নরম হয় তাইলে কিন্তু তাড়াতাড়ি চালটা গলে যায়। এই যে চালটা কিন্তু এখন নরম হয়ে গেছে, তো এ পর্যায়ে কিন্তু চালগুলিকে ছেঁকে পানি ঝরানোর জন্য রেখে আগে থেকে জাল করা দুধ নিয়ে নিছি এখানে 2 লিটার। এখানে 2 লিটার দুধ আমি ভালোভাবে জাল করে নিয়েছি যেন সময়টা কম লাগে। তো এখন নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়। এভাবে আস্তে আস্তে করে নেড়ে রাখতে হবে যেন নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু সেন্ট ভালো আসবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে আমি 6টা এলাচ 2 টুকরো দারুচিনি দিয়ে রান্না করে নিচ্ছি। এলাচ দারচিনির গন্ধ আসা পর্যন্ত রান্না করে নেব। এলাচ দারচিনির থেকে একটা যখন সেন্ট বের হবে তখন কিন্তু আমি এখানে চালগুলি দিয়ে দেব, যে চালগুলি আগে থেকেই ধুয়ে রেখেছি। এভাবে কিছুক্ষণ দুধটাকে বলক উঠে নিলে কিন্তু দুধটা ঘনও হয়, তারপরে দুধ থেকে একটা সেন্ট বের হয়। তো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাউলগুলি। পানি ঝরিয়ে যদি কিছুক্ষণ এভাবে চাউলগুলি রাখা হয় তাইলে কিন্তু চাউলগুলি একটু একটু ফেটে যায়। তারপরে যখন দুধে দেই তখন কিন্তু তাড়াতাড়ি চাউলটা সিদ্ধ হয়ে যায় আর একটু ভাঙা ভাঙাও থাকে। তো এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করব চাউল ফুটা পর্যন্ত। এভাবে কিন্তু সারাক্ষণই নেড়ে চেড়ে রাখতে হবে। চাল দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত দুধে বলক না আসে। বলক আসা পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে রাখতে হবে, না হয় চালটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। এভাবে যখন দুধটা ভালোভাবে বলক চলে আসছে কিছুক্ষণ পরে পরে নেড়ে রাখবো আর চুলার জালটাকে একেবারে লোতে রাখবো। দুধ বেশি শুকিয়েও যাবে না, আবার চাউলগুলি কিন্তু লেগে যাবে না। এভাবে আস্তে আস্তে জাল করলে ফিরনিটা যেমন খেতে ভালো লাগবে, দুধ থেকেও একটা সেন্ট বের হবে। এবার আরও লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন চাউলটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। যখন চাউলটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে লো আঁচে রান্না করলে হয় কি, দুধও ঘন হয় না, তারপরে ছিটেও কিন্তু গায়ে এসে লাগে না। আমি যখন হাই হিটে রান্না করব দুধও কিন্তু শুকিয়ে যাবে আর চারদিকে কিন্তু ছিটে গায়ে এসে লাগবে। এভাবে লো হিটে রান্না করলে দুধটা যেমন শুকায় না তেমনি কিন্তু গায়ে এসে পড়ে না। আর কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে রাখতে হবে। এই যে উপর থেকে একটা সর আসে, এই সরটা কিন্তু মোটা হয়ে যায় নেড়েচেড়ে না রাখলে। নেড়েচেড়ে দিলে সরটাও ভেঙে যায়, ফিরনির সাথে মিশে যায়। না হয় সরটা কিন্তু এভাবে মোটা হয়ে পড়ে, তারপরে কিন্তু ভালোভাবে ফিরনির সাথে মিশে না। এভাবে একটু পরে পরে নেড়েচেড়ে সরটাকে ভেঙে দিতে হবে। যত লো আঁচে রান্না করা হবে তত কিন্তু এই ফিরনির কালারও সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হবে খেতেও তেমনি কিন্তু ভালো লাগবে। এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পরে নেড়েচেড়ে না দিলে কিন্তু নিচ থেকে কিন্তু পুড়ে যাবে। এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন, আপনাদের ফিরনির টেস্টও কিন্তু এরকমই হবে। এভাবে কিন্তু আমার বাসায় আমি সবসময় ফিরনিটা রান্না করি। ফিরনিটা রান্না করার সময় একটু সময় ধরে
নেড়েচেড়ে রান্না করতে হয়। হাই হিটে রান্না করলে ফিন্ডির কালার যেমন ভালো আসে না, খেতেও তেমনি ভালো লাগে না। এই যে এখন কিন্তু প্রায় চাউলটা সিদ্ধ হয়ে গেছে। যখন একদম পারফেক্ট একটা সিদ্ধ হয়ে যাবে চাউলটা, তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ডালের ঘুটনি দিয়ে এই ফিনিটাকে ঘুটে নেব। এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে ফিনিটা একটু গাঢ় হয়, খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়। এভাবে রান্না করে দেখবেন, আপনাদের বাসায় ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। অনেকেই আমরা ব্লেন্ডার করে চাউলটাকে একটু ভেঙে রান্না করি, কিন্তু এভাবে রান্না করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। এই যে আস্ত চাউলটা ঘুটে নিলে একটু ভাঙা ভাঙা হবে আর ফিনিটা গাঢ় হবে। ফিনিটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। এভাবে ফিনিটা নেড়েচেড়ে আমি এভাবে ডাল ঘুটনি দিয়ে চাউলগুলি আমি চারদিক থেকে ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে নিয়ে তারপরে আবারও চামচ দিয়ে নেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে ফিরনির যেমন টেস্টটা ভালো আসে আর ফিরনিটাও একটু গাঢ় হয়। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি হাফ কাপ কনডেন্স মিল্ক আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা যদি কনডেন্স মিল্ক না দেন তাইলে 1 কাপ দিতে পারেন, বা যা যা পছন্দ অনুযায়ী চিনিটা দেওয়া যায়। এভাবে চিনি আর কনডেন্স মিল্ক দিয়ে কিন্তু আবারও নেড়েচেড়ে নিচ্ছি। যদি 1 কাপ পরিমাণ চিনি দিতাম তাইলে কিন্তু চিনি থেকে আরও কিছু পানি বের হতো। পানি বের হলে কিছুক্ষণ সময় লাগতো ফিনিটা রান্না করতে। চিনি হাফ কাপ দেওয়াতে বেশি পানি উঠে নাই, অল্প কিছুক্ষণেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি ফিনিটা কতটুকু পারফেক্ট হয়েছে। এর চেয়ে ঘন হলেও কিন্তু খেতে ভালো লাগে না, আবার এর চেয়ে পাতলা হলে কিন্তু ফিনিটা খেতে অত একটা টেস্ট হয় না। এই ফিনিটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হবে। এখন চুলা থেকে নামিয়ে তারপরে ফিনিটাকে ঠান্ডা করে এলাচ দারচিনিগুলো আমি একটু বেছে ফেলে দিচ্ছি, কারণ কারো যদি মুখে লাগে তাইলে কিন্তু খেতে ভালো লাগে না, কেউ পছন্দ করে না। অনেকেই আছে যে এলাচ দারচিনি পছন্দ করে না, তারা চাইলে আমার মতো এভাবে এলাচ দারচিনি আগে থেকে বেছে ফেলে দেওয়া যায়। তো এখন আপনাদেরকে একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি ফিনিটা কতটা ইয়ামি হয়েছে। এই ফিনিটা আপনাদের বাসায় যদি একবার তৈরি করেন, এইভাবেই আপনার ফ্যামিলির সবাই বলবে ফিন্নি তৈরি করার জন্য। তো আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।